সত্যজিৎ রায়ের আজকে 'বিষয় চলচ্চিত্র' নামক এই গ্রন্থটি আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি অলরেডি সত্যজিৎ রায়ের একটা প্রবন্ধ সংগ্রহ করে কম্পেয়ার করে নিয়েছি। কিন্তু প্রবন্ধ সংগ্রহে আমি দেখলাম যে এই 'বিষয় চলচ্চিত্র' নামে বইটা ওর মধ্যে আছে। তো সুতরাং আলাদা করে কেনার দরকার নেই যদি আপনারা প্রবন্ধ সংগ্রহ কিনে নেন। সত্যজিৎ রায়ের যত প্রবন্ধ আছে তা ওর মধ্যে রয়েছে। ২-১ টা হয়তো বাদ গেছে। আমি খেয়াল করিনি। আমার মনে হচ্ছে ২-১ টা হয়তো বাদ যেতে পারে। বাট মোস্টলি সমস্ত বই আছে। আর যদি আপনারা আলাদা করে কিনতে চান তাহলে কিনতে পারেন। কারণ আলাদা করে কিনলে হয়তো এই বিষয়ে বেশি ভালো পড়তে পারবেন। কিন্তু আমার মধ্যে হয় টাকা খরচ করার দরকার নেই। প্রবন্ধ সংগ্রহে তো অলরেডি রয়েছে। তো আমি কিন্তু ১ম এ প্রবন্ধ সংগ্রহ তো বেরোয়নি। তখন আমি বইটা কিনে নিয়েছিলাম। তারপরে আর যেহেতু প্রবন্ধ সংগ্রহ বেরিয়ে গেল, তাই আর আমি সত্যজিৎ রায়ের আলাদা করে বইগুলো কিনলাম না। তো এর মধ্যে সত্যজিৎ রায়ের কি সন্নিবেশিত রয়েছে দেখি দাঁড়া। মানে কাহিনী বলতে পারেন। তো দেখাচ্ছি দাঁড়া। এই দেখুন। আচ্ছা, চলচ্চিত্রের ভাষা, শেখা-লেখা, সোভিয়েত চলচ্চিত্র, অতীতের বাংলা ছবি। আচ্ছা, এই বইটা যারা কনটেন্ট ক্রিয়েশন ফিল্ডে রয়েছেন, মানে আমার মতো YouTube করছেন কিংবা সিনেমা নিয়ে করার কথা ভাবছেন বা অন্যরকম কনটেন্ট ক্রিয়েশন ফিল্ডে রয়েছেন, তারা কিন্তু এই বইটা একটুখানি পড়তে পারেন। যদিও এর মধ্যে যে টেকনিক গুলো তখনকার দিনে ইউজ হতো, যে ক্যামেরার টেকনিক এগুলো, তার অনেক কিছুই এখন চলে গিয়েছে। বাট বেসিক গুলো ঠিক আছে, যে ক্যামেরার অ্যাঙ্গেল কি হবে। তো সত্যজিৎ রায় সেগুলো অনেকটা ব্যাখ্যা করেছেন। আচ্ছা, চলচ্চিত্রের রচনা কি হবে, আঙ্গিক হবে, ভাষা কি হবে, এইরকমভাবে মানে এখানে বলতে পারেন যে একটা সত্যজিৎ রায় তার জীবনে চলচ্চিত্র সম্বন্ধে যা মানে তথ্য পেয়েছেন, সেগুলোকে, তার যে নলেজকে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন এই বইটার মাধ্যমে। তো এই বইটার মধ্যে অনেক রকম কাহিনী আছে। কিছু কাহিনীতে আপনারা কোনো মানুষের কথা পাবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনের কাছে যখন সিনেমার কাছে অগ্রসর তখন আমার কাছে চলচ্চিত্রের প্রধান আকর্ষণ ছিল শিল্পের আকর্ষণ। তো এরকমভাবে অনেক সত্যজিৎ রায় নিজের পুরনো কাহিনীও বলেছেন। আবার কোনো জায়গায় ইন্দিরা ঠাকুরন, অর্থাৎ কোনো যে অ্যাক্টর, সেই অ্যাক্টরের গল্প বলেছেন যে তারা কিভাবে অ্যাক্টিং করেছেন। তো এই বইটা না মিক্সড অন। এই বইতে আপনারা সত্যজিৎ রায় যখন সিনেমা তৈরি করতেন তার মনোভাব কেমন ছিল, তার সাথে যারা কাজ করতেন তাদের মনোভাব কেমন ছিল, তাদের কাহিনী কেমন ছিল, সেইরকম কাহিনীও যেমন পাবেন। তারপরে চলচ্চিত্রের যে খুঁটিনাটি বিষয়, খুঁটিনাটি যে সত্যজিৎ রায় খুব মানে কি বলবো ওটাকে? আরে আমরা ব্যবহার করি না কথায় প্রসঙ্গে বারবার? আরে ওই জিনিসটা, আরে ধুর মনে আসছে না কেন? হ্যাঁ, খুঁতখুঁতে স্বভাবের ছিলেন। আপনারা জানেন পথের পাঁচালীতে তিনি নকল কোনো ব্যাঙের ডাক ইউজ করেননি। একদম আসল আবহ তৈরি করার জন্য ব্যাঙের যে ডাকটা সেটাকে মানে রেকর্ড করেছিলেন এবং আমরা জানি যে পথের পাঁচালী কিন্তু ওই যে দৃশ্যটা কাশফুলের উপর ট্রেন দৌড়েছে, ওটা কিন্তু শুটিং করার অনেক বছর পরে আবার শুটিং হয়েছিল। কারণ মাঝখানে একটা গ্যাপ পড়ে গিয়েছিল কি জানি। তো এরকম অনেক রকম আলাদা কাহিনী। তবে চিড়িয়াখানায় যখন সিনেমা শুটিং করতে গেছিল, তখন উত্তম কুমারকে দেখার জন্য শয়ে লোক একদম গাছপালা দিয়ে ঘিরে হয়েছিল। গাছের উপর উঠে পড়ছিল, চারিদিকে উঠে পড়ছিল। এরকম নানান কাহিনী বলেছেন। তবে লেখক বলেছেন যে কি করে বাইরের দেশে যখন শুটিং করতে যেতাম এরকম কোনো অসুবিধা হতো না। কিন্তু বাংলায় শুটিং করতে গেলে এরকম অসুবিধা হতো। তো আমরা তখনকার দিনের অনেক মজাদার কাহিনীও পাই, খুঁটিনাটি বিষয়ও পাই। তারপরে যে সমস্ত মানে মানুষগুলোকে আমরা জানতাম না, যেমন ইন্দিরা ঠাকুরন, তিনি কাজের প্রতি কতটা ডেডিকেটেড ছিলেন সেগুলো দেখতে পাই। যেমন ইন্দিরা ঠাকুরনের কথা বলছে যে সে মরার দৃশ্য, অথচ মরার পরে দৃশ্য কাট হয়ে গেছে। কিন্তু তাও তিনি মরছেন না। মানে সরি, তাও তিনি উঠছেন না। তখন সত্যজিৎ রায় বলছেন, আমি ভাবলাম হয় কিরে সত্যি মরে গেল নাকি? তারপরে যখন ওনাকে গিয়ে বলা হলো যে কাট হয়ে গেছে, তখন উনি উঠলেন। তখন বলল, "ও সিনেমা শেষ হয়ে গেছে? মানে কাট শেষ হয়ে গেছে? আমি তো বুঝতেই পারিনি।" সত্যজিৎ রায় বলছে, "তো দেখুন কাজের প্রতি কি ডেডিকেশন, যে সিনেমা কখন কাট হয়ে গেছে সেটাও বুঝতে পারেনি। মানে চরিত্রতেই হারিয়ে গেছে।" তো এরকম কাহিনী আমরা পাই, যে অনেক রকম বিষয় পাই। তো সংসার প্রসঙ্গে আর সবথেকে বড় কথা হচ্ছে এর মধ্যে অনেক কিছু ছবি আছে যেগুলো সত্যজিৎ রায়ের হাতে আঁকা। বেশি নেই, অল্প। তবে ছবি চলচ্চিত্রের ব্যাপারে আমাদের বলেছেন। মানে অনেক রকম বিভিন্ন প্রবন্ধ এর মধ্যে ভরা আছে। কিছু ভাষা একটুখানি কঠিন লাগবে। আমার তো একটুখানি ১ম দিকে পড়েছিলাম তো। তো কিছু ভাষা কঠিন লেগেছে। আর তখন আমি কনটেন্ট ক্রিয়েশন ফিল্ডেও ছিলাম না। আমি তখন এটা মনে হয় ক্লাস 10 কি 11 এ মনে হয় পড়েছিলাম। তখন তো কনটেন্ট ক্রিয়েশন ফিল্ডে ছিলাম না। আর তার থেকে বড় কথা এরকম খুঁটিনাটি বুঝতাম না। আর কনটেন্ট ক্রিয়েশন ফিল্ডে যেহেতু ছিলাম না, তাই এই সমস্ত জিনিস যে পড়ে কি হবে আমি মানে অতটা ভালো লাগেনি। তো এইজন্য তখন ভালো লাগেনি। কিন্তু পরে যখন আমি আরেকবার পড়ি, আমি প্রত্যেকটা বই আবার কি করি, একবার পড়া হয়ে যাওয়ার পরেও রেখে দিই না। দরকার পড়লে আরেকবার পড়ি। তো তখন যখন পড়ছিলাম তখন বললাম, ও আচ্ছা, এই বইটা তো একদমই আমার জন্য তৈরি করা হয়েছে। আমাদের মতো যারা কনটেন্ট ক্রিয়েশন ফিল্ডে রয়েছেন। তো এই বইটা অবশ্যই সেই জন্য সংগ্রহ করবেন যদি আপনারা কনটেন্ট ক্রিয়েশন ফিল্ডে যেতে চান। তার থেকে বড় কথা হচ্ছে প্রবন্ধ সংগ্রহ যদি না থাকে বা কেনার ইচ্ছা না থাকে, আলাদা যদি বই কেনার ইচ্ছা থাকে সত্যি এটা সংগ্রহ করার জন্যে, তাহলে কিনতে পারেন। বাট অলরেডি পড়ার জন্য যদি হয় তাহলে প্রবন্ধ সংগ্রহ এনাফ হবে। তো এই একটা সংক্ষিপ্ত ভিডিও ছিল আজকের জন্য।